প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? জানি করোনা ভাইরাসের এর কঠিন সময়ে ভালো থাকাটা একটু মুশকিল, তারপরও আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি সবাই সঠিকভাবে অনুসরণ করে চলছো, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো এবং নিজের এবং পরিবারের যত্ন নিচ্ছ। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আজ আমরা স্নাতক সম্মান চতুর্থ বর্ষের পরানীতিবিদ্যা এই কোর্সটি নিয়ে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি নওরিন সামান্তা সৌমি, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। আমার ইমেইল আইডি হচ্ছে nss30bcs@gmail.com। তোমরা পরানীতিবিদ্যা এই কোর্সের যে কোনো সমস্যায় এই ইমেইল আইডিতে আমাকে ইমেইল করতে পারো। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরানীতিবিদ্যা কি, পরানীতিবিদ্যার সাথে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার পার্থক্যের জায়গা কোথায়, অপ্রকৃতিবাদ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমাদের মূল আলোচনায় আমরা যাই। পরানীতিবিদ্যা আলোচনা করতে গেলে আসলে আমাদের নীতিবিদ্যা বিষয়টাকে আমরা কয় ভাগে ভাগ করছি সেটি নিয়ে আগে আমাদের জানা প্রয়োজন। আমরা জানি তোমরা প্রথম বর্ষে পড়েছো সাধারণ নীতিবিদ্যা এই কোর্স, সেখানে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা নিয়ে কিন্তু আলোচনা আছে। তো নীতিবিদ্যাকে আমরা তিনটি ভাগে যদি ভাগ করে থাকি, তো একটি হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, একটি হচ্ছে পরানীতিবিদ্যা যেটার ইংরেজি শব্দ হচ্ছে প্রতিশব্দ হলো মেটা এথিক্স, আরেকটি হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা বা প্রায়োগিক নীতিবিদ্যা। আদর্শনিষ্ঠ যে নীতিবিদ্যা আছে সেখানে কোনো একটা আদর্শের আলোকে মানুষের আচার আচরণের ভালো মন্দগুলোকে বিচার করা হয়, কোনো একটা নৈতিক মানদণ্ড থাকে সেখানে। যেমন ধরো তুমি দোকানে গেলে 1 কেজি চাল কিনতে, তো দেখা যায় না দোকানে দাঁড়িপাল্লা নিশ্চয়ই দেখেছো তোমরা, তো দোকানি একটা দাঁড়িপাল্লার একটা পাশে 1 কেজি চাল যেহেতু কিনতে গেছো 1 কেজি ওজনের একটা বাটখারা দিল, আরেকটা পাশে ওই পরিমাণ চাল দিতে থাকলো যতক্ষণ না পর্যন্ত দাঁড়িপাল্লার দুটো পাশ সমান হয়ে যায়। অর্থাৎ যখনই ওই 1 কেজি পরিমাণ চাল অপর পাশটাতে তুমি দিবে তখনই কিন্তু বাটখারাটা যে পাশে আছে দুটোর ওজন সমান হবে। তো এই যে আমি বাটখারাটা দিচ্ছি 1 কেজি চাল, এটা কিন্তু বাটখারাটা একটা আদর্শ। ঠিক তেমনি মানুষের যে ভালো মন্দ আমরা আচার আচরণকে নিয়ে বলে থাকি যে অমুক ভালো ছেলে, রহিম ভালো ছেলে আমি বললাম, তো এই যে আমি ভালো বলছি কিসের ভিত্তিতে বলছি, কোন মানদণ্ডের ভিত্তিতে বলছি, কোন কোন বিষয়গুলো রহিমের ভিতরে থাকলে আমি রহিমকে ভালো বলছি, এই যে ব্যাখ্যাগুলো আমি করছি, এটি হচ্ছে যে আদর্শটার আলোকে আমি করছি। সেই আদর্শটা কি হবে, সে আদর্শটা কি সুখ হবে, সে আদর্শটা কি ব্যক্তি মানুষের উপরে নির্ভর করবে নাকি সব মানুষের সুখের উপরে নির্ভর করবে, এই বিষয়গুলো আলোচনা করে হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা। যেমন সুখবাদী আলোচনায় তোমরা প্রথম বর্ষে দেখে এসছো, সেখানে বলা হচ্ছে যে যে কাজটা হচ্ছে মানুষকে সুখ দিবে সেটি হচ্ছে ভালো, তো এই সুখটা হচ্ছে সেখানে আদর্শ বা মানদণ্ড। ঠিক তেমনি আরেকটা আলোচনায় দেখা যাচ্ছে মানদণ্ডটিকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আবার পরানীতিবিদ্যা কি করছে, পরানীতিবিদ্যা সে একটা মানদণ্ডের আলোকে ব্যাখ্যা করছে না, পরানীতিবিদ্যা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেগুলো দেখো তোমাদের স্লাইডে বলা আছে, যে নৈতিক পদ, নৈতিক উক্তি বা ধারণার যে ভাষাগত বিশ্লেষণ, অর্থ অনুসন্ধান, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে পরানীতিবিদ্যা। তারপর যে নৈতিক পদের সাথে যে অনৈতিক যে অবধারণগুলো আছে সেগুলোর ভিতরে যে একটা যৌক্তিক সম্পর্ক আছে কিনা, বা আদতে ওই দুটোর মধ্যে কোনো পার্থক্যের জায়গা থাকলে পার্থক্যের জায়গাটা কোথায়, বা পার্থক্য না থাকলে কেন পার্থক্য নেই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। শুধু তাই নয়, যে নৈতিক যে ভাষার ভিতরে যে দুর্বোধ্যতা আছে, যে দ্ব্যর্থকতা আছে, সেই দ্ব্যর্থকতাকে নিরসন করার চেষ্টা কিন্তু করে হচ্ছে পরানীতিবিদ্যা। আরেকটা হচ্ছে যে নৈতিক ভাষার ভিতরে যে অস্পষ্টতাগুলো আছে সেই অস্পষ্টতাগুলোকে দূর করার চেষ্টা করে পরানীতিবিদ্যা। অর্থাৎ দেখা যাচ্ছে যে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আর পরানীতিবিদ্যা দুটোর আলোচনার বিষয়টা কিন্তু আলাদা। আর এদিকে ব্যবহারিক যে নীতিবিদ্যা আছে সেটি আলোচনা করছে যে আমাদের সমসাময়িক ক্ষেত্রে যে সমস্ত নৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা বর্তমানে চলে সেই বিষয়গুলো নিয়ে, যেমন ভ্রূণ হত্যা, যেমন প্রাণীর অধিকার, যেমন জেন্ডার যে ইস্যু আছে, নারী পুরুষের যে বৈষম্য আছে, ধনী দরিদ্রের যে বৈষম্য আছে, কৃপা মৃত্যু, আত্মহত্যা, মৃত্যুদণ্ড, এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের সমাজে বিশ্বে বর্তমান সময়ে বহুল আলোচিত, তো এই বিষয়গুলো নিয়ে, এই নৈতিক এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা বা প্রায়োগিক নীতিবিদ্যা।
তাহলে দেখা যাচ্ছে যে আমরা নীতিবিদ্যার যে ভাগগুলো পাচ্ছি, পরানীতিবিদ্যা তার মধ্যে একটি। এটি সূচনা করেছিলেন জি.ই. মুর। তিনি তা 1903 সালে তার যে প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থ আছে সেখানে কিন্তু জি মুর তার পরানীতিবিদ্যার যে আলোচনা আছে সেটি করেছেন। তিনি আলোচনাটা করেছিলেন নীতিবিদ্যার বিষয়গুলোকে আলোচনা করতে গিয়ে, বা সেই সময় যে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আছে সেগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে যিনি পরানীতিবিদ্যার আলোচনাটি শুরু করেছেন। তিনি ভালোকে সংজ্ঞায়ন করা যায় কি যায় না এই বিষয়টা মেইনলি তিনি সেখানে ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন, এবং তিনি অপ্রকৃতিবাদী ছিলেন। এখন আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সাথে পরানীতিবিদ্যার পার্থক্যের জায়গাটা আসলে কোথায়? এখানে দেখো স্লাইডে একটা ছবি দেয়া আছে যেখানে দুজন মানুষের কনভারসেশন দেখাচ্ছে। একটা হচ্ছে নরমেটিভ এথিক্স বা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, আর একটা হচ্ছে মেটা এথিক্স যে পরানীতিবিদ্যা। একটু আগেই আমি বলেছি যে পরানীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটা এথিক্স। যে নরমেটিভ এথিক্স যে সেখানে আলোচনা করা হচ্ছে ইজ ইট রং টু কিল ওয়ান পারসন টু সেভ মেনি লাইভস, অর্থাৎ আমি যদি অনেক মানুষকে বাঁচাতে চাই তাহলে অনেক মানুষকে বাঁচানোর জন্য যদি আমাকে একটা মানুষকে হত্যা করতে হয় তাহলে এই হত্যা করাটা ন্যায় হবে নাকি অন্যায় হবে, এটি নিয়ে আলোচনা করছে নরমেটিভ এথিক্স। আর মেটা এথিক্স বলছে ইট ইজ রং টু কিল, অর্থাৎ হত্যা করা উচিত নয়। এই যে নৈতিক ভাষার যে বিষয়টি আছে, প্রত্যয়টি আছে, এটি নিয়ে দেখা যাচ্ছে আলোচনা করছে পরানীতিবিদ্যা। তো আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সাথে পরানীতিবিদ্যার যে জায়গাটা আছে, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার স্লাইডে দেখো বলা আছে যে একটি নৈতিক আদর্শের ভিত্তিতে মানুষের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তার ভিত্তিতে কোন কাজটা যথোচিত, কোন কাজটা অন্যায় পরিহার করার যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। অর্থাৎ কোনো কাজ উচিত কি অনুচিত সেটি নিয়ে যেমন আলোচনা করছে, কেন আমাদের অন্যায়টি পরিহার করা দরকার সেটি নিয়েও আবার দেখা যাচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আলোচনা করছে, একটা নৈতিক নির্দেশনাও দিচ্ছে। আর এদিকে পরানীতিবিদ্যা দেখা যাচ্ছে যে নীতিবিদ্যার যে তাত্ত্বিক এবং বিশ্লেষণী অংশ আছে সেটি নিয়ে আলোচনা করছে, যা শুরু হয়েছে বিংশ শতাব্দীতে। আমি যে বলেছি 1903 সালে জি.ই. মুর তার প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলেন। পরানীতিবিদ্যাকে যদি আমরা ভাগ করতে চাই, আমরা প্রথমে দুটো ভাগ পাই, একটা হচ্ছে জ্ঞানজবাদ আর একটা হচ্ছে অজ্ঞানজবাদ। জ্ঞানজবাদ কি নিয়ে আলোচনা করে? জ্ঞানজবাদ বলছে যে নৈতিক জ্ঞান হচ্ছে সার্বজনীন এবং বস্তুনিষ্ঠ। অর্থাৎ আমি যখন কোনো কিছুকে ভালো বলছি, ভালো শব্দটা বা প্রত্যয়টা ব্যবহার করছি, সেটা সব জায়গায় একই রকম হবে। আমার কাছে ভালো সংজ্ঞা একরকম হবে, তোমার কাছে ভালো সংজ্ঞা একরকম হবে। আমি উচিত বলে একটা কিছুকে মনে করবো, তুমি উচিত বলে আরেকটা কিছুকে মনে করবে, তা হবে না। এটা সার্বজনীন হবে এবং বস্তুনিষ্ঠ হবে, আমার বা তোমার উপরে নির্ভর করছে না, যেহেতু সেটা সার্বজনীন, সবার ক্ষেত্রে একরকম এবং বস্তুনিষ্ঠ। আর অজ্ঞানজবাদ বলছে যে নৈতিক জ্ঞানগুলো হচ্ছে বিষয়নিষ্ঠ, অর্থাৎ তোমার কাছে একরকম হতেই পারে, তুমি ভালোকে একভাবে সংজ্ঞায়ন করতে পারো, আমি আরেকভাবে সংজ্ঞায়ন করতে পারি। এই বিষয়টি নিয়ে বলছে হচ্ছে অজ্ঞানজবাদ। তো জ্ঞানজবাদকে আবার দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রকৃতিবাদ আর একটা হচ্ছে অপ্রকৃতিবাদ। প্রকৃতিবাদ হচ্ছে সে আলোচনা যেখানে বলা হচ্ছে যে নৈতিক জ্ঞানগুলোকে আমি প্রাকৃতিক বিষয়াদি দিয়ে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ কোনো কিছুকে আমি যদি বলি ভালো, এটা তো একটা নৈতিক পদ, তো এই পরানীতিবিদ্যা তো নৈতিক পদগুলো নিয়ে আলোচনা করে। তো প্রকৃতিবাদ বলছে যে এই ভালোকে আমি প্রাকৃতিক যে শব্দগুলো রয়েছে বা আমি আমার পর্যবেক্ষণের ভিত্তিতে আমি এই ভালোকে সংজ্ঞায়ন করতে পারবো। কিন্তু অপ্রকৃতিবাদ বলছে যে নৈতিক বিষয়াদি যেগুলো রয়েছে সেগুলো সংজ্ঞার মাধ্যমে বুঝতে হয়, আমরা অনুধাবন করতে পারি বিষয়গুলো, কিন্তু এগুলোকে আমি প্রাকৃতিক কোনো কিছু দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারবো না, ব্যাখ্যা করা যায় না। এটা বলছে অপ্রকৃতিবাদ। অর্থাৎ প্রকৃতিবাদের সাথে অপ্রকৃতিবাদের কিন্তু একটা পার্থক্যের জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রকৃতিবাদ বলছে যে নৈতিক পদগুলোকে আমি প্রাকৃতিক বিষয়াদিতে ব্যাখ্যা করতে পারি, আর অপ্রকৃতিবাদ বলছে যে নৈতিক বিষয়াদিগুলোকে আসলে আমরা সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারি, এগুলোকে আমরা সংজ্ঞায়ন করতে পারবো না। তো অপ্রকৃতিবাদকেও আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কার্য উপযোগবাদ আর একটা হচ্ছে নিয়ম উপযোগবাদ। আর এদিকে অজ্ঞানজবাদ যেখানে বলা হচ্ছে যে নৈতিক জ্ঞানগুলো হচ্ছে বিষয়নিষ্ঠ, তোমার আমার প্রত্যেকের আলাদা আলাদা বিষয়ের উপর নির্ভর করছে, সেখানে আবার ভাগ করা হচ্ছে চার ভাগে: সরল বিষয়ীবাদ, আবেগবাদ, ব্যবস্থাবাদ এবং করণাবাদ। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করব। আজকে আমরা এখন অপ্রকৃতিবাদে আলোচনায় চলে যাই। তো অপ্রকৃতিবাদী আলোচনাটা শুরু হয়েছিল কিন্তু প্রকৃতিবাদকে সমালোচনা করার মধ্য দিয়ে। আর প্রকৃতিবাদী ব্যাখ্যাগুলো নৈতিকতার ক্ষেত্রে শুরু করার আগে এটার একটা প্রভাব রেখেছিলেন যে দার্শনিক, তিনি হচ্ছেন ডেভিড হিউম। তিনি বলছিলেন
যে আমরা কোনো কিছুকে সত্য বা অর্থপূর্ণ হিসেবে কখন মনে করব বা কখন গ্রহণ করব। আমরা তখনই গ্রহণ করতে পারবো যখন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সেটাকে প্রমাণ করতে পারবো। যখন আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রমাণ করতে পারবো না, তখন হচ্ছে সেটিকে আমি সত্য হিসেবে গ্রহণ করতে পারবো না। অর্থাৎ ধরো একটা কমলা আছে, তো এই কমলাটা আছে কি নেই এটা যদি প্রমাণ করতে পারি তাহলে সেটি সত্য। অর্থাৎ আমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যদি আমি দেখতে পাই যে কমলাটি আছে, তাহলেই বুঝবো যে কমলাটি সত্য। আর যদি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমি দেখতে পাই যে না, এখানে কমলা রঙের কিছু দেখতে পাচ্ছি না, হাত দিয়ে স্পর্শ করেও কিছু পাচ্ছি না, তাহলে সেটি অর্থপূর্ণ না, সেটি সত্যও না। ঠিক এই ধারণাটিকে গ্রহণ করে পরবর্তীতে প্রকৃতিবাদী দার্শনিক যারা ছিলেন তারাও বলছেন যে নৈতিক যে ধারণাগুলো আছে সেগুলো আসলে আমাদের পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে তৈরি হয়। অর্থাৎ যেমন ধরো এখানে দেখো স্লাইডে একটা উদাহরণ আছে যে ইফ উই কুড প্রুভ এম্পিরিক্যালি অ্যান্ড প্রোভাইড প্রুফ দ্যাট ওমেন মেক বেটার প্যারেন্টস দ্যান ম্যান, যদি এটা ফ্যাক্ট হয় তাহলে আমরা এই আর্গুমেন্টে যেতে পারি যে দেন উই কুড আর্গিউ দ্যাট ম্যান শুড নট বি আ সিঙ্গেল প্যারেন্ট। এটা একটা মোরাল জাজমেন্টে চলে যাচ্ছে। ফ্যাক্টটা কি? ফ্যাক্ট হচ্ছে যে ধরো প্রমাণিত হলো যে মেয়েরা ছেলেদের তুলনায় প্যারেন্ট হিসাবে ভালো, এটা ফ্যাক্ট, ধরো প্রমাণিত ফ্যাক্ট ধরে নিচ্ছি। যদি এটা তা হয় তাহলে আমি মোরাল জাজমেন্টে বা নৈতিক যে বাক্য আছে সেটি বা অবধারণটা আছে সেটিতে কিভাবে চলে যাচ্ছে, আমি বলছি যে তাহলে ছেলেদেরকে সিঙ্গেল প্যারেন্ট হওয়া উচিত নয় ছেলেদের। অর্থাৎ হয় থেকে আমি উচিতে চলে যাচ্ছি লাভ দিয়ে। অর্থাৎ পর্যবেক্ষণের ভিত্তিতে আমি ফ্যাক্টটা বললাম, আর ফ্যাক্টটা থেকে পর্যবেক্ষণের ভিত্তিতে বলে আমি একটা মোরাল জাজমেন্টে চলে যাচ্ছি, নৈতিক একটা বাক্য বলে দিচ্ছি। তো এটিকে প্রকৃতিবাদ তাই বলছে, যে প্রকৃতিবাদ বলছে যে এভাবে আমরা আমাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে নৈতিক ধারণাগুলোকে তৈরি করছি। আমার পর্যবেক্ষণটা হচ্ছে মেয়েরা ছেলেদের তুলনায় ভালো প্যারেন্ট, আর সেখান থেকে আমি নৈতিক কি ধারণাটি করছি যে ছেলেদের সিঙ্গেল প্যারেন্ট হওয়া উচিত নয়। তো এখান থেকে এইটার সমালোচনা করতে গিয়ে, অর্থাৎ এই যে হয় থেকে উচিতে যখন আমি চলে যাচ্ছি তখনই একটা অনুপপত্তি তৈরি হয় বলে জি.ই. মুর বলেন তার যে প্রিন্সিপিয়া এথিকা গ্রন্থে। অর্থাৎ প্রকৃতিবাদের সমালোচনা করতে গিয়ে তিনি দেখেন, প্রকৃতিবাদ আলোচনা করতে গিয়ে তিনি দেখান যে এখানে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। যখন আমি হয় থেকে উচিতে যেতে যাচ্ছি তখন একটা প্রাকৃতিক অনুপপত্তি তৈরি হচ্ছে। যেমন দেখো স্লাইডে একটা ছবি আছে, যে ছবিতে দেখা যাচ্ছে যে একজন মারা গেছে, এটা একজন ইনভেস্টিগেট করছে। তো এই যে হত্যাকাণ্ডটি ধরো ঘটেছে, তো এই যে হত্যাকাণ্ড, তখন হত্যা করা উচিত না উচিত নয়, আমি বললাম যে হত্যা করা অন্যায় বা হত্যা করা উচিত নয়, হত্যা করা ভালো নয়, যেভাবেই আমি ব্যাখ্যা করি না কেন, আমি যে কয়টাই নৈতিক অবধারণ বা নৈতিক বাক্যই বলি না কেন, এটা বলার জন্য আমাকে কখনো কোনো পর্যবেক্ষণের উপরে নির্ভর করতে হবে না। আমি আমার সব ক্ষেত্রে যে আমি দেখলাম যে হত্যাকাণ্ড ভালো না তারপরে আমি বললাম যে হত্যাকাণ্ড ভালো না, এমন না। বিষয়টা হচ্ছে যে আমি এটা বুঝতে পারি সরকার মাধ্যমে। অপ্রকৃতিবাদ তাই বলছে, অর্থাৎ হত্যা করা উচিত কি উচিত না সেটা বোঝার জন্য আমাকে অনেক হত্যাকাণ্ড পর্যবেক্ষণ করতে হবে তা নয়, বরঞ্চ আমি আমার সরকার মাধ্যমে আসলে বুঝতে পারবো যে হত্যা করা উচিত নাকি উচিত নয়। তাহলে আমাদের আজকের লেকচার এ পর্যন্তই ছিল। আমরা পরানীতিবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, যেখানে পরানীতিবিদ্যার সাথে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার যে পার্থক্যের জায়গা আছে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। কেন পরানীতিবিদ্যা, যেমন ধরো পরানীতিবিদ্যা আলোচনা করলো, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ধরো আলোচনা করছে যে কোনো কাজ কেন ভালো, আর পরানীতিবিদ্যা আলোচনা করছে এই যে আমি ভালো বলছি, ভালোটি দিয়ে আমি কি বোঝাতে চাইছি। তো এখানে অবশ্যই একটা পার্থক্যের জায়গা কিন্তু চলে আসছে। কেন ভালো, কোন আদর্শের ভিত্তিতে আমি কাজটাকে ভালো বললাম, আর একটা হচ্ছে যে ভালো প্রত্যয়টি দ্বারা আমি কি বোঝাচ্ছি। ফলে এখানে কিন্তু আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সাথে পরানীতিবিদ্যার পার্থক্যের জায়গা চলে যাচ্ছে। আর প্রকৃতিবাদ কি বলছে? প্রকৃতিবাদ বলছে যে কোনো কাজকে বা নৈতিক যে প্রত্যয়গুলো আছে বা এখানে যদি আমি ভালো বলি তাহলে এই ভালোকে আমি প্রাকৃতিক যে কোনো বিষয় দিয়ে পর্যবেক্ষণের ভিত্তিতে ব্যাখ্যা করতে পারবো। আর অপ্রকৃতিবাদ বলছে যে এটাকে ব্যাখ্যা করা যাবে না, এটা আমি সংজ্ঞার মাধ্যমে অনুধাবন করতে পারবো। তাহলে আমাদের আজকের লেকচার এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যে কোনো সমস্যা আমার ইমেল আইডি দেয়া আছে, সেখানে তোমরা ইমেল করবে। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল, ভালো থেকো।